বিপিনের স্ত্রী মনোরমা এক বিপদে পড়িয়াছে। বীণা ঠাকুরজি বয়সে তাহার অপেক্ষা 2 বছরের ছোট। বিধবা হওয়ার পর এই সংসারেই সে আছে, শ্বশুরবাড়ি যায় না, কারণ শ্বশুরবাড়িতে এমন কেহ আপনার জন নাই যে তাহাকে লইয়া যায়। 19 বছর বয়সে সে বিধবা হয়। এখন বছর 21-22, আর মনোরমার নিজের বয়স 24। সে কথা যাক। এখন বিপদ হইয়াছে এই যে, আজ প্রায় 6-7 মাস ধরিয়া মনোরমা লক্ষ্য করিতেছে গ্রামের তারক চাটুর্যের ছেলে পটল যখন তখন ছুতায় নাতায় এই বাড়িতে যাতায়াত করে এবং বীণার সঙ্গে মেলামেশা করে। ইহাতে মনোরমা প্রথমে কিছু মনে করে নাই। সে শহর বাজারের মেয়ে, তাহার বাপের বাড়িতেও বিশেষ গোঁড়ামি নাই এইসব বিষয়ে। ছেলে আর মেয়ে একসঙ্গে মিশিলেই যে খারাপ হইয়া যাইবে সে বিশ্বাস তাহার জ্যাঠামশাই তাহাকে শেখায় নাই। মনোরমা বাবাকে দেখে নাই, জ্যাঠামশাই তাহাকে মানুষ করিয়াছে, কিন্তু এ ঠিক সেই রকমের নয়। সন্দেহ একদিনে হয় নাই, একটু একটু করিয়া বহুদিনে হইয়াছে। বিবাহ হইবার পর এই বাড়িতে আসিয়া মনোরমা পটলকে এই বাড়িতে তত আসিতে দেখিত না যত সে দেখিতেছে আজ প্রায় বছরখানেক ধরিয়া। তাহার মধ্যে 6-7 মাস বাড়াবাড়ি। বীণা ঠাকুরজিও আজকাল যেন পটল আসিলে কীরকম একটা চঞ্চল হইয়া ওঠে। রাঁধিতে বসিয়াছে, হয়তোবা পটলের গলার স্বর শোনা গেল দালানে। শাশুড়ির সঙ্গে কথা কহিতেছে, আর এদিকে বীণা হয়তো 1 ঘণ্টার মধ্যে রান্নাঘর হইতে বাহিরই হয় নাই। তখন সে কোনো না কোনো ছুতা খুঁজিয়া সে রান্নাঘর হইতে বাহির হইবেই, দালানে যাইয়া পটলের সঙ্গে খানিকটা কথা কহিয়া আসিবেই। তা এ মাত্র একটাই উদাহরণ, এরকম অনেক আছে। তা ইহাও না হয় মনোরমা না ধরিল। একদিন সিঁড়ির পাশের অন্ধকারে সন্ধ্যাবেলায় দাঁড়াইয়া সে 2 জনকে চুপি চুপি কি যেন কথাবার্তা বলিতে দেখিয়াছে। শাশুড়ি সন্ধ্যার পর চোখে ভালো দেখেন না, নিজের ঘরে খিল দিয়া জপ আহ্নিক করেন ঘণ্টাখানেক কিংবা তাহারও বেশি। আর সে নিজেও এই সময়টা ছেলেমেয়ের তদারক করিতে, রাত্রে রান্নার জোগাড় করিতে খুব ব্যস্ত। আর ঠিক কিনা সেই সময়েই ওই পোড়ামুখ পটল চাটুর্যে। বীণা ঠাকুরজিও যেন লুকাইয়া দেখা করিতে আগ্রহ দেখায়, ইহার প্রমাণ সে পাইয়াছে। অথচ পটলের বয়স 30-32 কিংবা তারও বেশি। পটল বিবাহিত, তার ছেলে মেয়ে 4-5টি। তাহার কেন এত ঘন ঘন যাওয়া আসা এখানে? একজন অল্প বয়সী বিধবার সঙ্গে এত কথাবার্তাই বা তাহার কিসের? আর বিশেষ করে যখন বাড়িতে কোনো পুরুষ মানুষ আজকাল থাকে না। বলাই তো এতদিন হাসপাতালেই ছিল, শাশুড়িও চোখে দেখেন না, তাহার থাকা না থাকা 2 সমান। অবশ্য বীণা ঠাকুরজির সঙ্গে এই কথা কহিয়া কোনো লাভ নাই। মেয়ে মানুষের মন দিয়া মনোরমা তাহা বেশ বুঝিয়াছে। বীণা কথাটাকে উড়াইয়া দিবে, অস্বীকার করিবে, পরে রাগ করিবে, ঝগড়া করিবে। আর শাশুড়িকে বলিয়াও কোনো লাভ নাই। তিনি অত্যন্ত সরল, বিশ্বাসই করিবেন না। আর বিশেষ করিয়া তিনি নিরেট ভালো মানুষ। তাহার কথা ঠাকুরজিও শুনবেন না, বরং বৌদিদির কথা শুনিলেও শুনিতে পারে, কিন্তু মার কথা সে গায়েই মাখিবে না। অতিরিক্ত আদর দিয়া শাশুড়ি বীণা ঠাকুরজির মাথাটা খাইয়াছেন। মনোরমার ইচ্ছা ছিল বিপিনকে কথাটা বলিবার, কিন্তু স্বামীর মেজাজ আজকাল সর্বদাই যেন চটা। এ কথা বলিলে যদি আরও চটিয়া যায়, মনোরমাকেই গালাগালি করে। এই জন্য ভয়ে কথাটা সে পারিতেই পারিল না। মনোরমা সংসারী ধরনের মেয়ে, তাহার সমস্ত মন প্রাণ সংসারে পড়িয়া থাকে। জ্যাঠামশাই যখন তাহার বিবাহ দেন এই বাড়িতে, তখন ইহাদের অবস্থা সচ্ছল ছিল। শ্বশুর চোখ বুজিতেই সব গেল। স্বামীকে বুঝাইয়া বলিবার বয়স তখন মনোরমার হয় নাই। স্বামী বিষয় আশয় উড়াইয়া দিয়া এমন অবস্থা করিল সংসারের যে অমন দুর্দশার অভিজ্ঞতা কখনোই ছিল না অবস্থাপন্ন গৃহস্থের মেয়ে মনোরমার। তাহার জ্যাঠামশাই একজন অবসরপ্রাপ্ত সাব জজ, জ্যাঠতুতো ভাইরা কেহ বা উকিল, কেহ বা ডাক্তার। জ্যাঠামহাশয় যখন বারাসাতের মুন্সেফ, তখন এইখানে তাহার বিবাহ দেন, সে শুধু বিনোদ চাটুর্যের নাম ডাকের জোরে। তখন ভাবিয়াছিলেন পাড়াগাঁয়ের সচ্ছল গৃহস্থের ঘর,
ভাইজি সুখেই থাকিবে। মনোরমার গায়ে গহনা কম দেন নাই জ্যাঠামশাই বিবাহের সময়। তাহার আর কিছু অবশিষ্ট নাই, 2 গাছা রুলি ছাড়া। পাছে কেহ কিছু মনে করে, তাই মনোরমা বাপের বাড়ি যাওয়াই ছাড়িয়া দিয়াছে। আর এত করিয়াও স্বামীর মন পাইবার জো নাই, সবই তাহার অদৃষ্ট। শাশুড়ির বাতের বেদনা আছে, খাওয়া দাওয়া সারিয়া সে শাশুড়ির ঘরে তাপ সেঁক করিতে লাগিল। বিপিনের মা পুত্রবধূকে অত্যন্ত ভালোবাসেন। মনোরমা যেভাবে শাশুড়ির সেবা করে, বিনার নিকট হইতেও তিনি তাহা পান না। যদিও এ কথা বলা চলে না যে বিনা মায়ের সম্বন্ধে উদাসীন। বিনা নিজের ধরনে মায়ের যত্ন করে। সে সংসার তেমন করে কখনোই করে নাই। অল্প বয়সে বিধবা হইয়াছে, ছেলেপুলেও নাই। মণিপ্রাণে সে যেন এখনও অবিবাহিতা। তাহার ধরন ধারণ বালিকারই মতো। গোছালো গাছালো সংসারী ধরনের মেয়ে সে কখনো কোনো কালেই নয়, আর হইবেও না। মেয়ের ওপর বিপিনের মায়ের অত্যন্ত দরদ। ছোট মেয়ের ওপর মায়ের যেমন স্নেহ থাকে, ঠিক তেমনি। বিপিনের মা বোঝেন বিনার জীবনের শূন্যস্থান তিনি কোনো কিছু দিয়াই পুরাইতে পারিবেন না। এখনও সে ভারী ছেলে মানুষ, ঠিকমতো হয়তো বোঝেই না তাহার কি হইয়াছে। কিন্তু যত বয়স বাড়িবে, মা চলিয়া যাইবে, মুখের দিকে চাহিবার কেহই আর থাকিবে না, তখন সে নিজের স্বামী পুত্রহীন জীবনের শূন্যতা উপলব্ধি করিবে। তারপর যতদিন বাঁচিবে, সম্মুখে আশাহীন আনন্দহীন ধুধু মরুভূমি। তাহার মধ্যবয়সের সেই শূন্যতা কিসে পুরিবে? তবুও যে এই 2 দিন হতভাগী নিজের অবস্থা বুঝিতে না পারে, সেই 2 দিনই ভালো। তাছাড়া আর কি সুখের মধ্যেই আছে সে এখানে। মা মধ্যে মধ্যে তাহাও ভাবেন। বিনা শ্বশুরবাড়ি হইতে আনিয়াছিল খান কতক সোনার গহনা ও নগদ 150 টাকা। বিপিন ব্যবসা করিবে বলিয়া বোনের টাকাগুলি চাহিয়া লইল। অবশ্য তাহার উদ্দেশ্য ভালোই ছিল, কিন্তু টাকা বাকি পড়িয়া ক্ষুদ্র মুদিখানার দোকান ডুবিয়া গেল। বিনার টাকাগুলিও সেই সঙ্গে ডুবিল। ইহার পরেও বিনার 2খানা গহনা বিপিন চাইয়া লইয়া বিক্রয় করিয়া বলাইকে লাঙল গরু কিনিয়া দিয়াছিল চাষবাসের জন্য। তখন সংসারের ভয়ানক দুরবস্থা যাইতেছিল। সকলেই পরামর্শ দিল যে জমি এখনও যাহা আছে নিজেরা লাঙল রাখিয়া চাষ করিলে ভাতের অভাব হইবে না। বলাইও ধরিল, দাদা আমাকে লাঙল গরু করে দাও, সংসারের ভার আমি নিচ্ছি। বিপিন স্ত্রীকে বলিল, ওগো শোনো একটা কথা, বিনাকে বলো না ওর হাড় গাছাটা দিতে। আমি এখন বেচে বলাইকে গরু কিনে দিই, তারপর বিনাকে আবার গড়িয়ে দেব। মনোরমা বলিল, তুমি বেশ মজার মানুষ তো। একবার ওর 150 টাকা নিলে, আর উপর হাত করলে না, আবার গলার হার চাইছ। ওর ওই সামান্য ব্যাঙের আধুলি পুঁজি, শেষে ওকে কি পথে দাঁড় করাবে? আমি ওই কথা বলতে পারবো না। অগত্যা বিপিনই গিয়া বিনাকে কথাটা বলিল, তোর কোনো ভাবনা নেই আমি যতদিন আছি। বলাইকে লাঙল গরু কিনে দিই ওই হাড়গাছাটা বেচে, তারপর তোকে ঠিক গড়িয়ে দেব। তোর আগের টাকাও আস্তে আস্তে শোধ দিয়ে দেব, কিচ্ছু ভাবিস নে তুই। বিনা বলিল, আমার আবার ভাবা ভাবি কি, হাড় দরকার হয় নাও। তবে বলে দিচ্ছি, বাবার আমলে যেমন গোলা ছিল অমনি গোলা কিন্তু তুলতে হবে বাইরের উঠোনে। গোলা চলে গিয়ে চণ্ডীমণ্ডপের সামনের উঠোনটা ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, আর আমি, বৌদি, মা, তুমি, বলাই সবাই মিলে নৌকো করে একদিন কালীতলায় বেড়াতে যাব, কেমন তো? দিন কতক চাষবাস চলিয়াছিল ভালোই। বলাই নিজে দেখিত শুনিত, গরুর গাড়ি নিজেই হাঁকাইত। হঠাৎই বলাইয়ের অসুখ হইয়া সেই সব গেল। চিকিৎসার জন্য গরু জোড়া বিক্রয় করিতে হইল, সুতরাং বিনার হাড় ছড়াটাও চলিয়া গেল। তারপর এই দুর্দশা সংসারে বিনা পেট ভরিয়া খাইতেও পায় না, ছেঁড়া কাপড় সেলাই করিয়া পড়ে। রাত্রে 1 মুঠো চাল চিবাইয়া জল খাইয়া সারা রাত কাটায়। ছেলে মানুষ, একটা স্বাদ নাই, আহ্লাদ নাই। মা হইয়া তিনি সবই তো দেখিতেছেন।
বিনা টাকা বা গহনার জন্য কখনোই দাদাকে কিছুই বলে নাই। তেমন মেয়ে সে নয়। এখনও গাছ কতক চুড়ি অবশিষ্ট আছে, দাদা চাহিলে সে দিতে আপত্তি করিত না, কিন্তু বিপিন লজ্জায় পড়িয়াই বোধহয় তাহা চাহিতে পারে নাই। বিনার কি হইবে ইহা ভাবিয়াই তাহার রাত্রে ঘুম হয় না। তিনি নিজের ঘরে নিজের বিছানায় বিনাকে বুকে করিয়া শুইয়া থাকেন। বিনা যে এখনও কত ছেলে মানুষ আছে ইহা তিনি ভিন্ন আর কে বোঝে। স্বামীর ঘর সে কয়দিনই বা করিয়াছিল, আর তখন তাহার বয়সই বা কত। এক একদিন তিনি একটু আধটু রামায়ণ মহাভারত শুনিতে চান। নিজে চোখে আজকাল তেমন দেখিতে পান না রাত্রে। মনোরমা যদি অবসর পায় সেই আসিয়া পড়িয়া শোনায়, নয়তো বিনাকে বলেন, বৌমা আজ ব্যস্ত আছে, একটুখানি বই পড়ত বিনা। বিনা একটু অনিচ্ছার সহিত বই লইয়া বসে। সে পড়িতে পারে ভালোই, কিন্তু পড়িয়া শোনাইতে তাহার ভালো লাগে না। মনে মনে নিজে পড়িতে ভালোবাসে। আধ ঘণ্টাখানেক পড়িয়া শুনাইবার পর হঠাৎ সশব্দে বন্ধ করিয়া বলে, আজ থাক মা, আমার ঘুম পাচ্ছে। আজকাল বিপিনের চাকুরি হওয়া পর্যন্ত রাত্রি 1 পোয়া আটার রুটি হয় বিনার জন্য। আগে এমন অনেক দিন গিয়াছে যে বিনা কিছু না খাইয়া রাত কাটাইয়াছে। আটা ময়দা কিনিবার পয়সা তো দূরের কথা, বাড়িতে এক মুঠো চাল থাকিত না যে বিনা ভাজিয়া খায়। আজকাল মনোরমাই এই বন্দোবস্ত করিয়াছে, একসঙ্গে আটা আনিয়া রাখে, বিনার যাহাতে 1 সপ্তাহ চলে যায়। শাশুড়ি রাত্রে একটুকু দুধ ছাড়া আর কিছুই খান না, সহ্য হয় না। বিনা রাত্রে না খাইয়াই কষ্ট পাইত। মনোরমা তাহা সহ্য করিতে পারিত না। সে অত্যন্ত গোছালো সংসারী মানুষ, তাহার সংসারে কেহ কষ্ট পায় ইহা সে দেখিতে পারে না। তবে আজকাল আবার বলায়ের অসুখ হইয়া মুশকিলটা বাঁধিয়াছে। বিনার জন্য তোলা আটায় তাহাকেও রুটি করিয়া দিতে হয় রাত্রে, অথচ বেশি করিয়া যে আনিবে, পয়সা নাই। বিপিন যে টাকা পাঠায় তাহাতে সব দিক সংকুলন হওয়া দুষ্কর, আর বেশি পয়সা চাহিলেও বিপিন দিতে পারে না। মনোরমা যেইভাবে সংসার গুছাইয়া রাখিতে চায় নানা কারণে তাহা আর ঘটিয়া ওঠে না। সবাই সুখে থাকুক, মনোরমার সেই দিকে অত্যন্ত নজর। পটলের সহিত বিনার মেলামেশা ঠিক এই কারণেই তাহার মনে উদ্বেগের সৃষ্টি করিয়াছে। কি হইতে যে কি হইবে, সংসারটি ওলট পালট হইয়া যাইবে মাঝে পড়িয়া। এসব পাড়া গাঁয়ে একটুখানি কোনো কথা লোকের কানে গেলেই ঢিঢি পড়িয়া যাইবে, সে তাহা খুব ভালোই বোঝে। এখন যে কি করা যায় তাহাই হইয়া উঠিয়াছে মনোরমার মস্ত সমস্যা। তাই আজ সাহস করিয়া মনোরমা কথাটা বিপিনের কাছে পাড়িবে ভাবিয়া বলিল, শোনো, একটা কথা বলি। বিপিনের মেজাজ ভালো ছিল না, বিরক্তি সুরে বলিল, কি কথা? মনোরমা ভয় পাইল। বিপিনের মেজাজ সে খুব ভালোই বোঝে, আর আজ এইমাত্র সন্ধেবেলা তো আগুনের মালসা লইয়া একপালা হইয়া গিয়াছে। সে থাকবে, কাল কিংবা পরশু কিংবা আরও একদিন। এত তাড়াতাড়ি কথাটা স্বামীকে শুনাইবার কোনো কারণ উপস্থিত হয় নাই। আজ অন্তত তার কোনো দরকার নাই। কিন্তু পরদিনই একটা ঘটনায় মনোরমার সন্দেহ বাড়িয়া গেল। সন্ধ্যার কিছু পরে তাহার হঠাৎ মনে পড়িল ছাদে একখানা কাঁথা রোদে দিয়াছে, তুলিতে ভুলিয়াছে। সিঁড়ি দিয়া উপরে উঠিবার সময় সিঁড়ির পাশের ঘুলঘুলি দিয়া দেখিল বাড়ির পাশে কাঁঠাল তলায় কে যেন দাঁড়াইয়া আছে। চোখের ভুল ভাবিয়া সে সরাসরি উপরে উঠিয়া গেল, এবং ছাদের আলিশা হইতে কাঁথাখানা লইয়া যখন সে নিচে নামিতেছে, তখন মনে হইল চিলেকোঠার আড়ালে যেন কিসের শব্দ হইল। মনোরমা ঘুরিয়া গিয়া দেখিল চিলেকোঠার আড়ালে তাহার দিকে পেছন ফিরাইয়া দাঁড়াইয়া আছে বিনা, এবং যেন নিচে বাগানের দিকে সে চাহিয়া আছে। বৌদিদের পায়ের শব্দে বিনা চমকিয়া পেছন দিকে চাহিল। মনোরমা বলিল, বিনা ঠাকুরঝি, এখানে যে দাঁড়িয়ে একলাটি? বিনা নিরস্বরে বলিল, হ্যাঁ, এমনি দাঁড়িয়ে আছি। নিচে নেমে এসো, অন্ধকার সিঁড়ি, এরপর নামতে পারবে না। খুব পারবো, তুমি যাও।
বড্ড অন্ধকার এখনো হয়নি, আমি যাচ্ছি। মনোরমা সিঁড়ি দিয়া নামিতে নামিতে খুলখুলি দিয়া কি জানি কেন একবার চাহিয়া দেখিল, এবং সঙ্গে সঙ্গে তাহার চোখে পড়িল বাড়ির বাহিরের দিকের দেওয়াল ঘেঁষিয়া কি একজন আশশ্যাওড়ার ঝোপের মধ্যে গুঁড়ি মারিয়া বসিয়া আছে। মনোরমার ভয় হইল, চোর কিংবা কোনো বদমাইশ লোক নিশ্চয়ই। সে তখন কাঠের মতো আড়ষ্ট হইয়া লোকটার দিকে চাহিয়া আছে, আর এমন সময় লোকটা উঠিয়া দাঁড়াইল। মনোরমা দেখিল সে পটল চাটুজ্জে। পটল টের পায় নাই যে মনোরমা ঘুলঘুলি দিয়া চাহিয়া আছে। সে ছাদের দিকে চোখ তুলিয়া একবার হাসিয়া নিম্নস্বরে বলিল, আজ চললাম, সন্ধে হয়ে গেল, কাল যেন দেখা পাই, কথা আছে। মনোরমার মাথা ঘুরিয়া গেল। এসব কি কাণ্ড! পটল চাটুজ্জের এইরকম লুকাইয়া দেখা করিবার হেতু কি? সন্ধ্যার অন্ধকারে মশার কামড়ের মধ্যে শ্যাওড়া বনে গুঁড়ি মারিয়া লুকাইয়া বীণা ঠাকুরজির সঙ্গে কথা বলিবার কোনো তো কারণ নাই, যখন সে সোজা বাড়ির মধ্যে আসিয়া প্রকাশ্যভাবেই বীণার সঙ্গে আলাপ করিতে পারে। তাহাকে তো কেউ বাড়ি ঢুকিতে নিষেধ করে নাই। সেই রাত্রেই মনোরমা বিপিনকে কথাটা বলিবে বলিয়া ঠিক করিল, কিন্তু হঠাৎ রাত 10টার সময় বলায়ের অসুখটা বড় বাড়িল। ঠিক যখন সকলে খাওয়া দাওয়া সারিয়া শুইতে যাইবে, সেই সময় বলাই রোগের যন্ত্রণায় চিৎকার করিতে লাগিল, আর কেবলই বলিতে লাগিল, ও মা, আমার সর্বশরীর জ্বলে গেল। পাড়ার প্রবীণ লোক গোবর্ধন চাটুজ্জে আসিলেন। পাশের বিপিনদের জ্ঞাতি ও শরিক ধনপতি চাটুজ্জেও আসিলেন। পাড়ার ছেলে ছোকরা এবং মেয়েরাও কেহ কেহ আসিল। প্রকৃত সাহায্য পাওয়া গেল গোবর্ধন চাটুজ্জের কাছ থেকে। তিনি পুরনো তেঁতুলের সঙ্গে কি একটা মিশাইয়া বলায়ের সারা গায়ে লেপিয়া দিতে বলিলেন, আর তাহাতেই দেখা গেল যন্ত্রণার কিছুটা উপশম ঘটিল। সারা রাত বিপিনের মা রোগীর বিছানায় বসিয়া তাহাকে পাখার বাতাস দিতে লাগিলেন। বীণা রাত 1টা পর্যন্ত জাগিয়া রোগীর কাছে বসিয়াছিল। তাহার মায়ের বারবার অনুরোধে অবশেষে সে শুইতে গেল। মনোরমা প্রথমটা এই ঘরে বসিয়াছিল, কিন্তু তাহার ছোট ছোট ছেলে মেয়ে মায়ের কাছ ছাড়া হইলে রাত্রে কাঁদে, বিশেষ করে ভানুটা। বিপিনের মা বলিলেন, বৌমা, তুমি ছেলেদের নিয়ে শোগে, তবু ওরা একটু চুপ করে থাকবে, সবাই মিলে চেঁচালে বাড়িতে তিষ্ঠনো যাবে না, তুমি উঠে যাও। বিপিন একবার করিয়া একটু শয়, আবার একটু রোগীর কাছে বসে। এইভাবেই রাতটা কাটিয়া গেল। দিন 2 পরে বলাই একটু সুস্থ হইলে বিপিন বাড়ি হইতে রওনা হইয়া পলাশপুরে আসিল। জমিদার অনাদিবাবু বেশ একটু বিরক্ত হইয়াছে বলিয়া মনে হইল, কারণ প্রায় 15 দিন কামাই হইয়া গিয়াছিল বিপিনের। বাহিরের ঘরে বসিয়া তিনি বিপিনকে জমিদারি সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। প্রজাদের নিকট হইতে কিস্তি খেলাপি সুদ আদায় কিভাবে করিতে হইবে সেই সম্বন্ধেও আলোচনা করিলেন। বলিলেন, নালিশ মামলা করতে পিছুলে চলবে না, এবার গিয়ে কয়েক নম্বর মামলা রুজু করে দাও, দেখি টাকা আদায় হয় কিনা। বিপিন বলিল, নালিশ করতে গেলে তো টাকার দরকার, এখন মহলে যেমন অবস্থা তাতে আপনাদের খরচের টাকাই দিয়ে উঠতে পারি না, তার উপর আবার মামলার টাকা। অনাদিবাবু কাহারও প্রতিবাদ সহ্য করিতে পারেন না, বলিলেন, তা বললে জমিদারির কাজ চলে না, টাকা যেখান থেকে পাবে জোগাড় করবে। তোমাকে তবে গোমস্তা রেখেছি কি মুখ দেখতে? ওইসব আমি জানি না, টাকা চাই। বিপিন ও বিনোদ চাটুজ্জের ছেলে, সে কাহারও কথা শুনিবার পাত্র নয়। সে বলিয়া বসিল, আগে আপনাকে আগেও বলেছি, এখনও বলছি, ওইভাবে টাকা আদায় আমার দ্বারা হবে না। তাই এতে যদি আপনার অসুবিধে হয় তাহলে আপনি অন্য ব্যবস্থা করুন। কথাটা বলিয়া ফেলিয়াই ভাবিল, এখন সংসারের দুরবস্থা, বলায়ের অসুখের সময় এ কি কাজ করিল সে? ইহার ফলে এক্ষুনি চাকুরি যাইবে। অনাদিবাবু কিন্তু তখনই তেমন কোনো কথা বলিলেন না, নিঃশব্দে বাড়ির মধ্যে চলিয়া গেলেন। বিপিন সেখানে বসিয়াই রহিল। কিছুক্ষণ পর রাগটা কাটিয়া গিয়া তার মাথাটা একটু ঠান্ডা হইল।
অনাদিবাবুর মুখে মুখে অমন্তর জবাব দেয়া তাহার উচিত হয় নাই। চাকুরি গেলে বাড়ি গিয়া খাইবে কি? তবে ইহাও ঠিক, সে সুর নরম করিয়া ছোট হইতে পারিবে না। ইহাতে চাকুরি যায় আর থাকে, যা হয় হোক। এদিকে আরেক মুশকিল, বেলা 11টা বাজে, স্নান আহারের সময় উপস্থিত। যাহাদের চাকুরি এইরূপ করিয়া ছাড়িয়া দিল এক্ষুনি, তাহাদের বাড়ি আহারাদি করিবেই বা কি করিয়া? না, তাহার চলে না, খাওয়ার দরকার নেই। এখনই সে রানাঘাট হইয়া বাড়ি চলিয়া যাইবে। বাহিরে বসিয়া থাকিলে অনাদিবাবু ভাবিতে পারেন যে সে ক্ষমা প্রার্থনা করিবার সুযোগ খুঁজিতেছে। নিজের ছোট ক্যাম্বিসের ব্যাগটা হাতে ঝুলাইয়া বিপিন বৈঠকখানা ঘরের বাহির হইয়া রাস্তায় পড়িল। অল্পদূর গিয়া পথের মোড় ঘুরিতেই হঠাৎ অনাদিবাবুদের খিড়কির দোর হইতে যে ছোট পথটা আসিয়া এই পথের সঙ্গে মিশিয়াছে, সেই পথের মাথায় গাব গাছটার তলায় মানিকে তাহারই দিকে চাহিয়া দাঁড়াইয়া থাকিতে দেখিয়া সে অবাক হইয়া গেল। মানি এখানে আছে তাহা সে ভাবে নাই। মানিদের খিড়কি দোর খোলা, এইমাত্র সে যেন দোর খুলিয়া বাহির হইয়া আসিয়াছে। বিপিন কিছু বলিবার আগেই মানি বলিল, কোথায় যাচ্ছ বিপিনদা? তারপর আগাইয়া আসিয়া বিপিনের সামনে দাঁড়াইয়া আদেশে সুরে বলিল, যাও বৈঠকখানায় গিয়ে বসো, আমি তেল পাঠিয়ে দিচ্ছি। বেলা 12টা হয়েছে, নাওয়া খাওয়া করতে হবে না? কতক্ষণ হাঁড়ি নিয়ে বসে থাকবে লোকে? প্রায় 20-22 দিন পর মানির সঙ্গে এই প্রথম দেখা। মানির কথার প্রতিবাদ করিবার শক্তি জোগাইল না তাহার। সে কোনো কথাই বলিতে পারিল না, শুধু চুপ করিয়া মানির দিকে চাহিয়া রহিল। মানি বলিল, আবার দাঁড়িয়ে কেন? বেলা হয়নি? এতক্ষণে বিপিন বাক শক্তি ফিরিয়া পাইল। অপ্রতিভে সুরে আমতা আমতা করিয়া বলিল, কিন্তু আমি গিয়ে বাড়ি যাচ্ছি যে। মানি পূর্ববৎ সুরেই বলিল, তোমার পায়ে আমি মাথা খুঁড়ে খুনো খুনি হব এই দুপুরবেলা। জ্ঞান বুদ্ধি আর কবে হবে তোমার বিপিনদা? যাও, ফিরে যাও বৈঠকখানায়। বিপিন অবাক হইল মানির চোখ মুখের ভাব দেখিয়া। কতটা টান থাকিলে মেয়েরা এমন জোরের সঙ্গে কথা বলিতে পারে, বিপিনের তাহা বুঝিতে বিলম্ব হইল না। কিন্তু অনেক কথা বলিবার থাকিলেও সে দেখিল খিড়কি দোরের দিকের প্রকাশ্য পথের ওপর দাঁড়াইয়া মানির সঙ্গে বেশি কিছু কথাবার্তা বলা উচিত হইবে না। এইসব পল্লীগ্রাম জায়গা। দ্বিরুক্তি না করিয়া সে ব্যাগ হাতে আবার আসিয়া অনাদিবাবুদের বৈঠকখানায় উঠিল। বৈঠকখানায় কেহই নাই। অনাদিবাবু সম্ভবত বাড়ির মধ্যে স্নান করিতেছেন। সে যে বৈঠকখানা হইতে ব্যাগ হাতে বাহির হইয়া চলিয়া যাইতেছিল, ইহা মানি কি করিয়া জানিল, বিপিন তাহা ভাবিয়া পাইল না। একটু পরে চাকর এক বাটি তেল ও একখানা গামছা আনিয়া বলিল, নায়েববাবু, নিয়ে নিন, মা বলে দিলেন। বিপিন বলিল, কে তোকে তেল আনতে বললে? মা বললেন, নায়েববাবুর জন্যে তেল দিয়ায় বাইরে। দিদিমণি গিয়ে রান্নাঘরে মাকে বললেন, আপনি বাইরে বসে আছেন, তেল পাঠিয়ে দিতে। আমি মাছ কুটছিলাম, আমায় বললেন দিয়ে আয়। আপনি যে কখন এলেন তা তো দেখিনি কি না, তাই জানি নে, নইলে আমি নিজেই তেল দিয়ে যেতাম। তা নায়েববাবু কি আজ আলেন? ভালো তো সব বাড়ির? এই একমাত্র চাকর জমিদার বাড়ির, সে তো তাহার যাতায়াতের কোনো খবরই রাখে না। তবে মানি কি করিয়া জানিল? সে ব্যাগ হাতে চলিয়া যাইতেছে এবং রাগ করিয়া যাইতেছে। খাইবার সময় মানির আঁচলের ডগাও দেখা গেল না কোনো দিকে, কারণ রান্নাঘরের বারান্দায় অনাদিবাবুর সঙ্গেই তাহার খাবার জায়গা হইয়াছে। অনাদিবাবু উপস্থিত থাকিলে মানি বিপিনের সামনে বড় একটা বাহির হয় না। অনাদিবাবু খাইতে বসিয়া এমন ভাব দেখাইলেন যে বিপিনের সঙ্গে তাহার যেন কোনোই অপ্রীতিকর কথাবার্তা হয় নাই। জমিদারি সংক্রান্ত কোনো কথাই উঠালেন না। বিপিনের দেশে মাছের দর আজকাল কি, ম্যালেরিয়া কমিয়াছে না বাড়িয়াছে, রানাঘাটের বাজারে কাহার একখানা দোকানে আগুন লাগিয়া পুড়িয়া গিয়াছে, ইত্যাদি এইসব প্রসঙ্গ উঠাইয়া তাহাদের আলোচনার মধ্যেই
আহার শেষ করিলেন। রানাঘাট হইতে হাঁটিয়া আসিয়া বিপিনের শরীর বড় ক্লান্ত ছিল। অনাদিবাবু বেলা ৩টের আগে বৈঠকখানায় আসিবেন না। মধ্যাহ্নের ওপরের ঘরে খানিক্ষণ নিদ্রা যাওয়া তাহার অভ্যাস। বিপিন তাহা জানে, সুতরাং সে নিজেও এই অবসরে একটু বিশ্রাম করিয়া লইবে। চাকরকে ডাকিয়া বলিল, শ্যামহরি, ও শ্যামহরি, বাবু নাববার আগে আমায় ডেকে দিস যদি ঘুমিয়ে পড়ি, বুঝলি? আর একটু তামাক সেজে নিয়ে আয়। একটু পরে মানিকে ঘরে ঢুকিতে দেখিয়া বিপিন আশ্চর্য হইয়া গেল। বাহিরের ঘরে মানিকে সে আসিতে দেখে নাই কখনো। মানি বলিল, বিপিনদা, রাগ পড়েছে? বিপিন মানির মুখের দিকে চাহিয়া বলিল, আচ্ছা, তুই কি করে জানলি আমি চলে যাচ্ছি? কেউই তো জানে না। শ্যামহরি চাকরকেও জিজ্ঞেস করে জানলাম। আমি কখন এসেছি তা পর্যন্ত সে খবর রাখেনি। মানি হাসিতে হাসিতে বলিল, আমার টনক আছে মাথায় বিপিনদা, আমি সব জানতে পারি। কি করে বলো না মানি? সত্যি, আমি অবাক হয়ে গিয়েছিলাম তোকে দেখে। মানি তবুও হাসিতে লাগিল। কৌতুক পাইলে সে সহজে ছাড়িবার পাত্র নয়, বিপিন তাহা ছেলেবেলা হইতেই দেখিয়া আসিতেছে, এবং ইহাও একটা কারণ যে জন্য মানিকে তাহার বড় ভালো লাগে। আচ্ছা আচ্ছা, হাসি এখন একটু বন্ধ থাকবে, কথার উত্তর দে। মানি দোরের কাছে দাঁড়াইয়াছিল। দরজার শিকলটা 2 হাতে ধরিয়া তাহার হাসিবার ভঙ্গি দেখিয়া বিপিনের মনে হইতেছিল মানি এখনও যেন তেমনই ছেলে মানুষ আছে। শিকল ছাড়িয়া মানি দরজার পাশে একখানা চেয়ারে বসিল। গম্ভীর মুখে বলিল, আচ্ছা, তুমি কীরকম মানুষ বিপিনদা? এসেছ কখন তা জানি না, একবার দেখা পর্যন্ত করলে না। তারপর বাবা বুড়ো মানুষ, কি বলেছেন না বলেছেন, তুমি অমনি চটে গেলে। আর এই ঠিক দুপুরবেলা খাওয়া দাওয়া না, কিছু না, কাউকে কিছু না বলে পালিয়ে যাওয়া হচ্ছিল পুটলি হাতে। তুই জানলি কি করে? আমি জানবো কি করে? বাবা রান্নাঘরে গিয়ে মার কাছে বললেন যে তোমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। মাকে বললেন শ্যামহরিকে দিয়ে তোমার নাইবার তেল পাঠিয়ে দিতে। বাবার মুখে তাই শুনে আমার ভয় হলো। আমি তো তোমায় চিনি, তাই তাড়াতাড়ি বাইরের ঘরের দরজা পর্যন্ত এসে দেখি তুমি ওই বাতাবি নেবুতলা পর্যন্ত চলে গিয়েছ। চেঁচিয়ে তো ডাকতেও পারা যায় না, তাই তক্ষুনি ছুটে খিড়কির দৌড়ে গেলুম। রাস্তার বাঁকে তোমায় আসতেই হবে। বাপরে, কি রাগ! রাগ নয়, মনে দুঃখ তো হতে পারে। কি দুঃখ? তুমি তো বলেছ বাবাকে যে না পোষায় আপনি অন্য লোক রাখুন। বাবা তো তোমাকে কিছুই বলেননি। বিপিন চুপ করিয়া রহিল। এই কথার জবাব দিতে গেলে অনাদিবাবুর বিরুদ্ধে অনেক কথা বলিতে হয়, তাহা সে মানিকে বলিতে চায় না। মানি বলিল, বিপিনদা, আমার কাছে তুমি কি বলেছিলে মনে আছে? কি কথা? এর মধ্যেই ভুলে গেলে? বলেছিলে না আমায় না জিজ্ঞেস করে চাকরি ছাড়বে না? কথা দিয়েছিলে, মনে আছে? মনে ছিল না, এখন মনে পড়েছে বটে। তা নয়, রাগের সময় তোমার জ্ঞান ছিল না, এই হলো আসল কথা। উহ, কি জোর বেরিয়ে যাওয়া হলো! দেখতে না দেখতে একেবারে বাতাবি নেবুর গাছের কাছে। ভাগ্যিস আমি ছুটে গেলুম খিড়কির দৌড়ে, নইলে এতক্ষণ রানাঘাটের অর্ধেক রাস্তা। কিন্তু এতক্ষণ পরে একটা কথা বলি মানি, তুই যে এসেছিস বা এখানে আছিস এ কথা আমি কিন্তু কিছুই জানি না। আমি তোকে খিড়কি দৌড়ের পথে দেখে অবাক হয়ে গিয়েছিলাম। বাবা কিছু বলেননি? উনি তোর কথা আমার কাছে কি বলবেন? কখনো বলেন নাকি আমি জিজ্ঞেস করি? তা নয়, আমি থাকলেই তো খরচ বাড়ে, আর খরচ বাড়লেই জমিদারির তাগাদা জোর করে করবার ভার পড়ে তোমার ওপর। আমি ভেবেছিলাম বাবা সেই কথা তুলেছেন বুঝি। আমি আছি সুতরাং টাকা চাই, এমন কথা যদি বলে থাকেন। না না, সে কথা ওঠেনি। তুই চলে যাবি শিগগির এ তো জেনেই গিয়েছিলুম, আবার এর মধ্যে আসবি তা ভাবিনি। তা ভাববে কেন? দেখতে পেলে বুঝি গা জ্বালা করে?
দূরে রাখলেই বাঁচো বুঝি? বলেছি কোনো দিন? মানি ঘাড় দুলাইয়া হাসিতে হাসিতে বলিল, তোমায় রাগাচ্ছি বিপিনদা, রাগাচ্ছি। সেই সব তোমার ছেলেবেলার মতো এখনও আছে, কিচ্ছু বদলায়নি। আচ্ছা, একটা কবিতা বলবো, শুনবে? বিপিন হাত নাড়িয়া যেন মশা তাড়াইবার ভঙ্গি করিয়া বলিল, রক্ষে করো, ওইসব ভালো লাগে না আমার। বুঝি সুঝি না, বাদ দাও, জানোই তো আমার বিদ্যে। মানি গম্ভীর হইয়া বলিল, বিপিনদা, আমার আরেকটা কথা তোমায় রাখতে হবে। তোমায় পড়াশুনো করতে হবে। তোমায় কতগুলো ভালো বই দেব, সেগুলো কাছারিতে গিয়ে পড়বে, পড়ে ফেরত দেবে। আমি আবার দেবো। বইয়ের আমার অভাব নেই, যত চাও দেবো। বিপিন তাচ্ছিল্যের স্বরে বলিল, বই আমি অনেক পড়েছি, তুই যা। বুড়ো বয়সে আবার বই পড়তে যায়, আর উনি আমার মাস্টারনি হয়ে এসেছেন। মানি রাগিয়া বলিল, এসেছি তো মাস্টারনি হয়ে, তোমায় পড়তেই হবে। বই দিচ্ছি, নিয়ে যাও যদি ভালো চাও। একেবারে ধিঙ্গি হয়ে উঠেছেন আর কি, পড়াশুনো শিখেই তুলেছেন। বিপিন হাসিতে লাগিল। মানি বলিল, সত্যি বলছি বিপিনদা, নিজের জীবনটা তুমি ইচ্ছে করে গোল্লাই দিলে, নইলে আজ আমার বাবার বাড়ি চাকরি করতে আসবে কেন তুমি? লেখাপড়া শিখলে তোমায় ভালো চাকরি কে না দেবে বলো? আবার তেজ করে চলে যাওয়া হয়। যাও, বই দিচ্ছি, নিয়ে পড়ো গে। আর একখানা ডাক্তারি বই দিচ্ছি, সেখানে যদি ভালো করে পড়তে পারো তবে আর চাকরি করতে হবে না। ডাক্তারি বইয়ের কথায় বিপিন উৎসাহিত হইয়া উঠিল, নতুবা এতক্ষণ মানির গুরু মহাশয়গিরিতে তাহার হাসি আর থামিতেছিল না। বলিল, তা বেশ ভালোই তো। কী বই পড়তে হবে এনে দিও, দেখব চেষ্টা করে। মানুষ হও বিপিনদা, আমার বড্ড ইচ্ছে। তোমার বুদ্ধি আছে, কিছু কাজে লাগালে না তাকে? ডাক্তারি যদি শিখতে পারো, ভেবে দেখো, কারোর চাকরি তোমায় করতে হবে না। আমার এক দেওর ডাক্তারি পাস করেছে, বীজপুরে ডাক্তারখানা খুলে বসেছে, 150 টাকার কম কোনো মাসে পায় না। সেসব পাস করা ডাক্তারের কথা ছেড়ে দে। আচ্ছা, বাংলা বই পড়ে ডাক্তার হওয়া যায়? কেন হওয়া যাবে না? খুব হওয়া যায়। তোমায় বই আমি আরও দেব, তারপর আমার সেই দেওরকে বলে দেব, তার কাছে 6 মাস থেকে শিখলে তুমি পাকা ডাক্তার হয়ে যাবে। সে কথা পরে হবে, এখন তোমায় বই এনে দিই, সেগুলো নিয়ে কাছারি যেও, আর রোজ পড়ো। কবে যাবে সেখানে? কাল সকালেই যেতে হবে, আর দেরি করা চলবে না। আচ্ছা বসো, আমি বই বেছে বেছে নিয়ে আসি। মানি বিপিনের দিকে চাহিয়া কেমন এক প্রকার হাসিয়া চলিয়া গেল। মানির এই হাসি বিপিনের পরিচিত, ছেলেবেলা হইতেই দেখিয়া আসিতেছে। মনে মনে ভাবিল, মানিটা বড় ভালো মেয়ে, এতটুকু ঠাকার নেই, বেশ মনটি, তবে মাথায় একটু ছিট আছে, নইলে আমায় এই বয়সে লেখাপড়া শেখাবার চেষ্টা করে। মানি একরাশ বই লইয়া ঘরে ঢুকিয়া বিপিনের সামনে বইয়ের বোঝা নামাইয়া বলিল, দেখে ভয় হচ্ছে নাকি? কিচ্ছু ভয় নেই, এর মধ্যে 2খানা শরৎবাবুর নোভেল আছে, শ্রীকান্ত আর দত্তা, পড়ে দেখো, কি চমৎকার। উহ, তুই দেখছি আমায় রাতারাতি পণ্ডিত না করে ছাড়বি না মানি। মানি আরেকখানা মোটা বই হাতে লইয়া বিপিনের হাতে দিয়া বলিল, এইখানা সেই ডাক্তারি বই, এ আমার শ্বশুর বাড়ির জিনিস, তোমায় দিলাম, এ থেকে তুমি করে খেতে পারবে। বিপিন পড়িয়া দেখিল বইখানার নাম সরল চিকিৎসা বিজ্ঞান, গ্রন্থকারের নাম ব্যোমকেশ চট্টোপাধ্যায়, LMS। মানির দিকে চাহিয়া বলিল, বেশ ভালো বই। মানি ঘাড় নাড়িয়া আশ্বাস দেয়া সুরে বলিল, খুব ভালো বই। ডাক্তারির ব্যাপারে এতে সব আছে, আর বাকিটুকু হয়ে যাবে আমার সেই দেওয়ারের কাছে কিছুদিন শিখলে, আমি সব ঠিক করে দেব এখন। আর ওগুলো কি বই? এখানে শরৎবাবুর দত্তা, বললুম যে, চমৎকার বই, পড়ে দেখো। উপন্যাস, উপন্যাস পড়নি কখনো? আমাদের বাড়িতে ছিল বাবার আমলের,
ভুবনমোহিনী বলে একখানা উপন্যাস, সেখানা পড়েছি। ওইসব বাজে বই, ভালো বই তুমি কিছুই পড়নি। খোঁজও রাখো না বিপিনদা। আজকালকার মেয়েরা যা জানে তুমি তাও জানো না, তোমার জন্য দুঃখ হয়। শরৎবাবু ভালো লেখক, নাম শুনিনি তো। তুমি কার নাম শুনেছ? বঙ্কিমবাবুর নাম জানো? রবি ঠাকুরের নাম জানো? নাম শুনেছি ওই পর্যন্ত, কোনো বই পড়িনি। আছে তাদের বই? এগুলো আগে পড়ে শেষ করো, পরে দেবো। শোনো, আমি শ্যামহরি চাকরকে বলে দিচ্ছি তোমার পুঁটলি আর বই দত্তপাড়ার কাছারিতে পৌঁছে দিয়ে আসবে, নইলে তুমি নিয়ে যাবে কি করে? ওতে দরকার নেই মানি, তোমার বাবা কি মনে করবেন? আমার মোট বইবার জন্য চাকরকে বলবার কি দরকার? সে ভাবনা তোমায় ভাবতে হবে না, আমি বললে বাবা কিছুই বলবেন না। আজই যাবে? এক্ষুনি বেরোবো। অনাদিবাবু ঘুম থেকে উঠলেই তার সঙ্গে দেখা করে বেরিয়ে পড়ব। বাবা ঘুম থেকে উঠলেই আমি চাকরের হাতে চা পাঠিয়ে দেবো। এখন চা খেয়ে তবে যেও। মানি চলিয়া যায় বিপিনের ইচ্ছা নয়। অনাদিবাবু এখনও উঠিবার সময় হয় নাই। মানি আরও কিছুক্ষণ থাকুক না। তাই বিপিন কহিল, তোর সঙ্গে একটা পরামর্শ করি মানি, নইলে আর কার সঙ্গেই বা করব। বলাইকে নিয়ে বড় বিপদে পড়ে গিয়েছি। ওর অসুখটা আবার বেড়েছে। এদিকে এই তো অবস্থা, বাড়িতে থাকলে কুপত্তি করে, কারোর কথা শোনে না। কি করি বলতো? এমন দুর্ভাবনা হয়েছে ওর জন্যে, এই যে আসতে দেরি হয়ে গেল বাড়ি থেকে, সে ওরই অসুখ বাড়ল বলে। নইলে তোর কাছে যা কথা দিয়ে গিয়েছিলাম তার আগেই আসতাম। বলাইয়ের অসুখের ভাবনা বিপিনের মনে যেন পাথরের বোঝা চাপাইয়া রাখিয়া দিয়াছে সবসময়। মানির কাছে সেই বোঝা কিছুক্ষণের জন্য নামাইয়াও সুখ। মানিকে সে মনে মনে বুদ্ধিমতী শিক্ষিতা মেয়ে বলিয়া শ্রদ্ধা করে। অন্তত সে মানির চেয়ে বেশি বুদ্ধিমতী ও শিক্ষিতা মেয়ে কখনো দেখে নাই। সেই জন্য মানি কি পরামর্শ দেয় শুনিবার নিমিত্ত বিপিন উৎসুক হইল। মানি বলিল, ওকে তো সেইবার হাসপাতাল থেকে নিয়ে গেলে, হাসপাতালে আবার নিয়ে এসো না। হাসপাতালের বড় সাহেবের সঙ্গে দেখা করেছিলুম, তারা ওকে হাসপাতালে রাখতে চায় না, বলে ওই রুগী হাসপাতালে রেখে উপকার হবে না। মানি একটু ভাবিয়া বলিল, তাহলে কি জানো, আমার দেওরকে না হয় একখানা চিঠি লিখি। বীজপুরে রেলের হাসপাতাল আছে, সেখানে যদি কোনো বন্দোবস্ত করা যায়। দেওর তো ওখানে ডাক্তার, কালই চিঠি লিখব। এই সময় বাড়ির মধ্যে অনাদিবাবুর গলা শোনা গেল। তিনি ঘুম হইতে উঠিয়া দোতলার বারান্দায় কাহার সঙ্গে কথা কহিতেছেন। মানি বলিল, ওই বাবা উঠেছেন, আমি আসি, চা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আর বইগুলো পড়তে হবে, আমাকে বলতে হবে সব কথা, ভুলে যেও না যেন। বিপিন হাসিয়া ব্যঙ্গের সুরে বলিল, ওরে আমার মাস্টারনি রে, বাজে কথা বলো না বিপিনদা, বলে দিচ্ছি কিন্তু। আর ডাক্তারি বইখানার কথা যেন খুব করে মনে থাকে। জীবনে উন্নতি করবার চেষ্টা করো বিপিনদা, কেন চিরকাল পরে দাসত্ব করবে? মানির কথায় বিপিনের হাসি পাইল। কি মুরুব্বি হইয়া উঠিয়াছে মানি এই অল্প বয়সে, কথার যেন খই ফুটিতেছে মুখে। বলিল, দাঁড়া মানি, একটা কথা, তুই কি ব্রহ্ম সমাজের মতো বক্তৃতা দিবি নাকি? কলকাতায় গিয়ে দেখছি তুই মানুষ হয়ে গেলি, আবার বাজে কথা। চুপ, কি কথা বলছিলে বলবে, নাকি এই বাজে কথা, নাকি আর অন্য কোনো কথা আছে? ইয়ে, তুই আর কতদিন আছিস এখানে? ঠিক নেই, যতদিন ওরা রাখে, ওদের মর্জি। কেন? বিপিন একটু ইতস্তত করিয়া বলিল, এবার এলে তোর সঙ্গে দেখা হবে কিনা তাই বলছিলাম। খুব দেখা হবে। কতদিনের মধ্যে আসছো? বেশি দিন দেরি নাই বা করলে? খুব দেরি করা না করা আমার হাত নয়, যদি আদায় হয় চট করে এই সপ্তাহতেই আসতে পারি, নয়তো 15-20 দিন দেরিও হতে পারে। মানি বলিল, আচ্ছা যাই। মানি চলিয়া যায় বিপিনের ইচ্ছা নয়।
কিন্তু অনাদিবাবু উঠিয়া হয়তো ওপরের বারান্দায় পায়চারি করিতেছেন। এই অবস্থায় তাহাকে আর ধরিয়া রাখা উচিত নয়। সুতরাং সে বলিল, আচ্ছা এসো, তোমার বাবা আসছেন বাইরে। কিন্তু মানি চলিয়া যাইবা মাত্র বিপিনের মনে হইল মানের শেষ কথাটি। আচ্ছা যাই। মানি যখন চোখের সামনে থাকে তখন বিপিন মানির সব কথা ভাবিয়া দেখিবার, বুঝিবার, উপভোগ করিবার অবকাশ পায় না। এখন বিপিন হঠাৎ দেখিল মানি এ কথা তাহাকে আর কখনো বলে নাই, অর্থাৎ বলিবার প্রয়োজন হয় নাই। কি জানি কেন মানির এই কথাটি বিপিনের ভারী ভালো লাগিল। একটু পরে শ্যামহরি চাকর চা আনিয়া দিল, আর আনিল ছোট্ট একটা রেকাবিতে খানকতেক পেঁপের টুকরো আর একটা সন্দেশ। এ মানির কাজ ছাড়া আর কারণ নয়, বিপিন তাহা জানে। এই বাড়িতে মানি যখন ছিল না, বাহিরের ঘরে এগাধ পেয়ালা চা যদি বা কালে ভদ্রে আসিয়াছে, খাবার কখনো যে আসে নাই এই কথা সে হলপ করিয়া বলিতে পারে। কাছারি ঘরে একা বসিয়া সন্ধ্যার সময় বিপিনের আজকাল বড়ই খারাপ লাগে। ধোপাকালিতে সে আসিয়াছে আজ প্রায় 1.5 মাস পর। এতদিন দেশে ছিল নিজের পরিবারের মধ্যে। নির্জনে বসিয়া আকাশের তারা গুনিবার বিড়ম্বনা সেখানে সে ভোগ করে নাই। বিশেষ করিয়া মানির সঙ্গে দেখা হইবার পর দিন কতক এই নির্জনতা যেন একেবারেই অসহ্য হইয়া পড়ে, আবার কিছুদিন পর সহিয়া যায়। কাছারির উঠানের সেই বাদাম গাছটার ডালপালার মধ্যে কেমন এক প্রকার শব্দ হয়। বিপিন দাওয়ায় বসিয়া চুপ করিয়া রাত্রির অন্ধকারের দিকে চাহিয়া থাকে। মানি যে বলিয়াছিল, জীবনে উন্নতি করো বিপিনদা, কথাটা বিপিনের বড় মনে লাগিয়াছে। তখন হাসি পাইলে কি হইবে, এখন সে বুঝিয়াছে মানির এই কথাটি তাহার মনে অনেকখানি আনন্দ ও উৎসাহ আনিয়া দিয়াছে। জীবনে উন্নতি তাহাকে করিতেই হইবে। সন্ধ্যার পরে কাছারির চাকরটা আলো জ্বালাইয়া রান্নার জোগাড় করিতে রান্নাঘরে ঢোকে। কিন্তু বিপিন এই বেলা বড় একটা রান্না বান্নার হাঙ্গামাতে যায় না। ওই বেলার বাসি তরকারি থাকে, চাকরকে দিয়া খানকতক রুটি করাইয়া লয় মাত্র। খাটিয়া আসিয়া মানের দেয়া বইগুলো পড়িতে বসে। এই সময়টা একরকম মন্দ কাটে না। বইগুলি একবার আরম্ভ করিলে শেষ না করিয়া থাকা যায় না। মানি সত্যই বলিয়াছিল। ডাক্তারি বইখানা প্রথম প্রথম সে ভালো বুঝিতে পারে নাই, কিন্তু ক্রমে এই বইখানা তাহার গাঢ় মনোযোগে আকৃষ্ট করিল। মানুষের শরীরের মধ্যে এত সব ব্যাপার আছে সে তা কোনোদিন ভাবে নাই। দেহের নানা রকম যন্ত্রের ছবি বইয়ের গোড়ার দিকে দেওয়া আছে। বিভিন্ন যন্ত্রের কার্য বর্ণিত হইয়াছে। উপন্যাসের চেয়েও বিপিনের কাছে সেই সব বেশি চমকপ্রদ বলে মনে হইল। 3-4 দিন বইখানা পড়িবার পরেই বিপিন ঠিক করিয়া ফেলিল ডাক্তারিটা সে শিখিবেই। এতদিন পর তাহার জীবনের উদ্দেশ্য সে খুঁজিয়া পাইয়াছে। এতদিন সে লক্ষ্যহীনভাবে ঘুরিয়া বেড়াইতেছিল। মানির কাছে সে কৃতজ্ঞ থাকিবে পথ দেখাইয়া লক্ষ্য স্থির করিয়া দিবার জন্য। দিন 15 লাগিল তাহার বইখানা শেষ করিতে। শেষ করিয়া একটা কথা তাহার মনে হইল, কি অন্যায় না সে করিয়াছে পৈতৃক অর্থ অপব্যয় করিয়া। আর যদি হাতে টাকা থাকিত সে চাকুরি ছাড়িয়া কলিকাতায় কোনো ডাক্তারি স্কুলে ভর্তি হইয়া কিছুদিন পড়াশোনা করিত। বাংলা ভাষায় ডাক্তারির ব্যবসা শেখানো হয়, এমন স্কুল কলকাতায় আছে। এই বইখানার মধ্যেই সেই স্কুলের বিজ্ঞাপন আছে শেষের পাতায়। তাহার মনে হইল মানি মেয়ে মানুষ, তেমন কিছুই জানে না। তাই সে বলিয়াছে বীজপুরে তাহার দেওরের কাছে 6 মাস থাকিলে বিপিন ডাক্তারি শাস্ত্রে পটু হইয়া যাইবে। বেচারি মানি, এ সে জিনিস নয়। বইখানা আগাগোড়া পড়িবার পর তাহার দৃঢ় বিশ্বাস হইয়াছে ডাক্তারি শেখা 6 মাস কিংবা 1 বছরের কর্ম নয়। ভালো ডাক্তার হইতে হইলে কোনো ভালো স্কুলে অভিজ্ঞ চিকিৎসকদের কাছে না পড়িলে কিছুই হইবে না। বহু ব্যাপার আছে শিখিবার। এই বিষয়ে মানির দেওর কি শিখাইবে? বিপিনের আরও মনে হইল ডাক্তারি সে ভালো পারিবে। তাহার মন বলিতেছে এই কাজে নামিয়া পড়িলে যশ অর্জন করিবে সে।
এই একখানা মাত্র বই পড়িয়া সে অনেক কিছু বুঝিয়াছে। বইতে যা বলা নাই তার চেয়ে বেশি বুঝিয়াছে। মানির সঙ্গে দেখা করিয়া এসব কথা তাহাকে বলিতে হইবে। মানির সঙ্গেই পরামর্শ করিতে হইবে। ডাক্তারি শিখিবার আর কি উপায় স্থির করা যাইতে পারে। তাহার ভালো মন্দ মানি যেমন বোঝে, সে নিজেও যেন তেমন বোঝে না। বিপিন ৫-৬ টাকা খরচ করিয়া রানাঘাট হইতে কুইনাইন, লাইকার আর্সেনিক, লাইকার অ্যামোনিয়া, অ্যাসিড, এনএমএলটিল প্রভৃতি কয়েকটি ওষুধ আনাইল, যাহা সাধারণ ম্যালেরিয়া জ্বরের প্রেসক্রিপশনে লাগে বলিয়া বইয়েতে লিখিয়াছে। অ্যালকালি মিক্সচারের উপকরণও এই সঙ্গে কিছু আনাইল। আনাইবার পরদিনই কামিনীর প্রতিবেশিনী হাবু ঘোষের দিদিমা আসিয়া বলিল, ও নায়েববাবু, কামিনীর বড় অসুখ হয়েছে আজ ৩-৪ দিন হলো, একবার আপনাকে যেতে বলেছে। বিপিন ব্যস্ত হইয়া তাহার প্রথম রোগী দেখিতে ছুটিল। যদিও হাবুর দিদিমা ডাক্তারি হিসেবে তাহাকে আহ্বান করে নাই, সে যে ডাক্তারি বই পড়িয়া ভেতরে ভেতরে ডাক্তার হইয়া উঠিয়াছে এ খবর কেহই রাখে না। বিপিন এইবার যখন কাছারিতে আসে, আজ দিন ২০ আগের কথা, কামিনী সেই দিনই গিয়া বিপিনের সঙ্গে দেখা করিয়াছিল। তারপর দুপুরের পর প্রায়ই বুড়ি কাছারিতে আসিয়া কিছুক্ষণ গল্পগুজব করিয়া চলিয়া যাইত। তাহার অভ্যেস মতো কয়দিন দুধ ফলমূল নিজে লইয়া আসিয়াছে। আজ ৭-৮ দিন হইল কামিনী কাছারিতে আসে নাই। বিপিনের এখন মনে পড়িল, সে নিজেকে লইয়া এমনই মশগুল ছিল যে বুড়ি কেন আজকাল কাছারিতে আসিতেছে না এই প্রশ্ন তাহার মনেই ওঠে নাই। গোয়ালপাড়ার মধ্যেই কামিনীর বাড়ি। ২খানা বড় চালাঘর, মাটির দেওয়াল, খুব পরিষ্কার করিয়া লেপা পোছা। একদিকে গোহাল আর অনেকগুলো গরু। বিপিন ছেলেবেলায় কামিনীর বাড়িতে আসিয়াছে। কামিনী কাছারি গিয়া তাহাকে সঙ্গে করিয়া বাড়ি আনিত এবং ওই বড় ঘরের দাওয়ায় বসাইয়া কত গল্প করিত, খাবার খাইতে দিত। সে কথা বিপিনের আজও মনে আছে। তবে সে কামিনীর বাড়িতে আসে নাই আর কখনো সেই বাল্য দিনগুলোর পরে। আসিবার আবশ্যকও হয় নাই। কামিনী ঘরের মেঝেতে বিছানার ওপর শুইয়া আছে। বিছানাপত্রের অবস্থা দেখিয়া বিপিন বুঝিল কামিনীর সচ্ছল দিন আর নাই। একসময় এই ঘরের মধ্যে এক হাত পুরো গদির ওপরে তোষক ও ধপধপে চাদর পাতা চাওড়া বিছানা সে নিজের চোখে দেখিয়াছে। ঘরে নানা রকম ছবি টাঙানো থাকিত। এখনও অতীতের স্মৃতি বহন করিয়া ২-৪খানা ছবি ঝুলকালি মাখানো অবস্থায় দেওয়ালে ঝুলিতেছে। কালী, দশমহাবিদ্যা, মহারানী ভিক্টোরিয়ার রঙিন ছবি, গোষ্ঠবিহার। কামিনী ময়লা কাঁথার ভেতর হইতে মুখ বাহির করিয়া ব্যস্ত সমস্ত হইয়া বলিল, এসো বাবা এসো, ওই পিঁড়িখানা পেতে দে তো ভাই। হাবু দিদিমা পিঁড়ি পাতিয়া দিল, সেই সঙ্গে করিয়া আনিয়াছে বিপিনকে। বিপিন বলিল, কই দেখি হাতখানা, জ্বর হয়েছে? তা আমায় আগে জানাওনি কেন? আজ গিয়ে হাবুর দিদিমা বললে, তাই তো জানতে পারলাম। তুমি বসো বসো, ভালো হয়ে বসো। আমার কথা বাদ দাও, অসুখ তো লেগেই আছে, বয়স হয়েছে, এখন এইরকম করে যে কদিন যায়। বিপিন হাত দেখিয়া বুঝিল খুব জ্বর। মনে মনে ভাবিল, উহ, কি ভুলি না হয়েছে, একটা থার্মোমিটার না পেলে কি আর জ্বর দেখা যায়? একদিন রানাঘাটে গিয়ে একটা থার্মোমিটার আনিতে হইবে, নইলে রোগী দেখা চলিবে না। বিপিন হাবুর দিদিমাকে বলিল, একটা শিশি নিয়ে চলো, ওষুধ দিচ্ছি। কামিনী আশ্চর্য হইয়া বলিল, তুমি ওষুধ দেবে কোথা থেকে? বিপিন হাসিয়া বলিল, বারে, তুমি বুঝি জানো না, আমি ডাক্তারি করি যে আজকাল। কামিনী কথাটা বিশ্বাস করিল না, বলিল, আহা, কেবল পাগলামি আর খেয়াল। হাবু দিদিমা শিশি ধুইতে বাহির হইয়া গিয়াছিল। এই সুযোগে কামিনী বলিল, সরে এসে বসো কাছে। বিপিন মলিন কাঁথা পাতা বিছানার একপাশে বসিল। কামিনী সস্নেহে তাহার গায়ে হাত বুলাইয়া বলিল, চিরকালটা একরকম গেল। কামিনী আড়ালে আবডালে যে তাহার সহিত মাতৃবৎ ব্যবহার করে
ইহা বিপিনের অনেক দিন হইতে জানা আছে। সেও হাসিয়া বলিল, না সত্যি বলছি, আমি ডাক্তারি শিখছি। শুনবে তো তবে, কে আমায় ডাক্তারি শেখাচ্ছে? আমাদের জমিদারের মেয়ে। কামিনী অবাক হইয়া বলিল, আমাদের বাবুর মেয়ে? সে আর কতটুকু? আমি তাকে দেখিনি যেন। কর্তা থাকতে একবার দোলের সময় জমিদার বাবুদের বাড়ি গিয়েছিলাম, তখন সেই খুকিকে দেখেছি। কর্তামশাই তাকে দেখিয়ে বললেন, এই দেখো আমাদের বাবুর মেয়ে। ওই এক মেয়েই তো? কর্তা বলতেন। আচ্ছা, কর্তা ইদানিং একটু চোখে কম দেখতেন না? বিপিন দেখিল বুড়ি তাহার বাবার কথা আনিয়া ফেলিয়াছে, হঠাৎ আর থামিবে না। এখন বাবার সম্বন্ধে বুড়ির সঙ্গে আলাপ আলোচনা করিবার মতো মনের অবস্থা তাহার নাই। সে হাসিয়া বলিল, তুমি তো সেই কতকাল আগে দেখেছিলে, তোমার খেয়াল আছে? সেই মেয়ে কি চিরকাল তেমনই খুকি থাকবে? এখন তার বয়স 20-22। অনাদিবাবুদের বাড়ি দোল হতো, সে তো আজকের কথা নয়, আমার ছেলেবেলার কথা। তা বাবুর মেয়ের বিয়ে হয়েছে কোথায়? কলকাতায়, এক উকিলের সঙ্গে। তা সেই মেয়ে তোমায় ডাক্তারি শেখাচ্ছে কেমন কথা? সে ডাক্তারি জানলে কোথা থেকে? বিপিনের ইচ্ছা মানির সম্বন্ধে কথা বলে। অনেক দিন মানির বিষয়ে সে কথা বলে নাই, তাহাকে সে দেখেও নাই। তাহার মনটা অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিয়াছে। অন্তত মানির বিষয় লইয়া কিছু বলিয়াও তার সুখ। কিন্তু ধোপাখালির প্রজাদের নিকট তো আর জমিদার বাবুর মেয়ে সম্বন্ধে আলোচনা করা চলে না। কামিনীর কথার উত্তরে বিপিন যাহা বলিয়া গেল তাহা বৃদ্ধার প্রশ্নের সঠিক উত্তর নয়, মানির রূপ গুণের একটি দীর্ঘ বর্ণনা। কামিনী চুপ করিয়া শুনিতেছিল। বিপিনের কথা শেষ হইয়া গেলে বলিল, তা বেশ মেয়ে, তোমার সামনে বেরোয়? কেন বেরোবে না? ছেলেবেলায় একসঙ্গে খেলা করেছি, আমার সামনে বেরোবে না? একটা কথা বলি বাবা, তার বিয়ে হয়ে গিয়েছে, তোমারও ঘরে সোনার প্রীতিমের মতো বউ। আমার একটা কথা শোনো বাবা, তুমি তার সঙ্গে আর দেখাশুনো করো না। তুমি কালকের ছেলে, কি জানো আর কি বা বোঝো? তোমার মাথায় এখনো অনেক রকম পাগলামি ঢুকে আছে। তোমায় জানতে আমার আর বাকি নেই বাবা। কর্তামশায়েরই তো ছেলে। তুমি ওই মেয়ের ত্রিসীমানায় আর ঘেঁষো না, নিজেও কষ্ট পাবে, তাকেও কষ্ট দেবে।